আসসালামু আলাইকুম। আবারও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি খালদা কামাল, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করব ভালোই আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে না, সে কারণে আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি। কারণ হচ্ছে আমাদের বাসায় থাকলেও কি করতে হবে, আমাদের পড়াশোনার কথা চিন্তা করতে হবে, পড়াশোনাগুলো আমাদের চালিয়ে নিতে হবে, তাই না? শিক্ষার্থীরা তোমরা তো জানো এখন সারা পৃথিবী এবং বাংলাদেশ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত। তার পাশাপাশি কিন্তু আমাদের আরো একটা কাজ করতে হবে, কি বলতো? এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে। তোমাদের বাড়ি আশেপাশে অথবা তোমাদের যদি বারান্দায় কোনো ফুল গাছের টব থাকে তাহলে কি করতে হবে? পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কেন বলতো? ডেঙ্গু মশা, চিকুনগুনিয়া এগুলা থেকে বাঁচার জন্য। কারণ স্বচ্ছ পানিতে ডেঙ্গু মশা জন্ম হয়। এখন কিন্তু এর পাশাপাশি করোনা ভাইরাসের পাশাপাশি কিন্তু ডেঙ্গু মশা দেখা যাচ্ছে এবং ডেঙ্গু জ্বর হচ্ছে। সেজন্য সবাইকে সাবধান থাকতে হবে। তোমরা নিজেরাও সাবধান থাকবে। তাহলে চলো আজকের পাঠটা নিয়ে আমি একটু আলোচনা করি। যদিও যখন শ্রেণীকক্ষে তোমাদের সাথে আমার ক্লাস হতো, সামনাসামনি তোমাদের সাথে আমার একটা আইকন হতো, এখন তা হচ্ছে না। তারপরও আজকে আমি যে অধ্যায়টা নিয়ে পড়াবো সেটা সম্পর্কে একটু বলবো। আজকে আমি তোমাদেরকে গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক বিভাগ থেকে পড়াবো। সেটা হচ্ছে শিশুর ক্রম বিকাশ। আচ্ছা বলো তো শিক্ষার্থীরা, তুমি কে, আমি কে? আমরা একজন মানুষ, তাই না? তুমি কি একদিনে বড় হয়ে গেছো? না। তোমার বাবা মা কে জিজ্ঞাসা করো, তুমি নিজেও জানো ছোট থেকে আস্তে আস্তে তুমি বড় হয়ে আসছো। আমাদের নবজাতক কাল, শৈশবকাল এগুলো পার হয়ে কিন্তু আসতে হয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে? মানুষের জীবন গতিশীল। এটা মৃত্যুর জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে। তাহলে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়াচ্ছি সেটা হচ্ছে কি শিশুর ক্রমবিকাশ। এখানে দুইটি দিক আছে, একটা হচ্ছে কি বর্ধন আর একটা হচ্ছে বিকাশ। বর্ধন কাকে বলে, বিকাশ কাকে বলে, এগুলো আমরা স্লাইডের মাধ্যমে তোমাদেরকে আজকের পাঠটা পড়াবো। তোমাদের সবাইকে স্বাগত। পরিচিতি, খালদা কামাল, শ্রেণী একাদশ। শিক্ষার্থীরা তোমরা কি এখানটায় কিছু ছবি দেখতে পাচ্ছ? বলো তো এগুলো কিসের ছবি? শিশুরা কি করছে? কতগুলো শিশু খেলা করছে, তাই না? আমরা আরো কিছু ছবি দেখি। এখানটা কি দেখা যাচ্ছে? দুটো শিশু কি করছে? খেলা করছে। আরো একটা ছবি দেখলাম, এখানটা কি দেখা গেল? শিশুরা দল বেঁধে খেলা করছে। তাহলে আজ আমরা পড়াবো শিশুর ক্রমবিকাশ। শিক্ষার্থীরা তোমরা কি এখানটা কিছু ছবি দেখতে পাচ্ছ? আমি একটু অ্যারোর মাধ্যমে তোমাদেরকে আঁকাবাদ দেখালাম। দেখো শিশু কিভাবে ছোট থেকে বড় হচ্ছে, তার মানে বয়স বৃদ্ধি, না বৃদ্ধি এবং বিকাশটা দেখতে পাচ্ছি মনে হয়। তাহলে আমরা একটু দেখি শিশুর বর্ধন ও বিকাশ। এটা হচ্ছে কি শিশুর বর্ধন এবং বিকাশ। এখন আসো আমরা একটু দেখি শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা যা জানতে পারবে: 1. বর্ধন কি তা বলতে পারবে। 2. বিকাশ কি তা ব্যাখ্যা করতে পারবে। 3. বর্ধন ও বিকাশের তুলনামূলক ব্যাখ্যা করতে পারবে। 4. বিকাশের নীতিগুলো উল্লেখ করতে পারবে। 5. বিকাশের নীতিগুলো বর্ণনা করতে পারবে। এরপরে আসো একটু দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা শিশু দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কত দিনের? একদিনের শিশু। একটু খেয়াল করো তোমরা, এটা কি দেখলাম? 25 বৎসর। নির্দিষ্ট সময় পর্যন্ত কি চলছে? 25 বৎসর পর্যন্ত, তাই না? তাহলে আমরা আরেকটু দেখি সময়ের সাথে বাহ্যিক বৃদ্ধি। তোমরা একটুখানি খেয়াল করো, আমি এখানটা একটা লাল এর মাধ্যমে তোমাদেরকে কি পয়েন্টের মাধ্যমে দেখালাম। দেখো সময়ের সাথে বাহ্যিক বৃদ্ধি, এটা কি বয়স, তাই না? এটা দেখা গেল বয়স। কি হচ্ছে? বর্ধনের গতি ঊর্ধ্বমুখী। এগুলো কি? এগুলো হচ্ছে বর্ধনের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু জানি, যেমন
মানুষের জীবন গতিশীল। গর্ভ সঞ্চালনের পর থেকে মৃত্যু পর্যন্ত এই গতিশীলতা বর্তমান থাকে। তারপরে এই গতিশীলতাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাই না? আমরা জানলাম যেটা বর্ধন এবং বিকাশ। এখন আমরা বর্ধনের বৈশিষ্ট্য দেখলাম। এরপরে আসা যাক, একটু ছবির মাধ্যমে আমরা দেখি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? একটা 7 কেজি ওজনের একটা শিশু। এরপর দেখা যাচ্ছে একটা 8 কেজি ওজনের শিশু। তারপর কি দেখলাম? 9 কেজি। এরপর আসো, এটা কি হচ্ছে? ওজনের বৃদ্ধি কাদের? শিশুদের। 6 মাসে ওজন দ্বিগুণ, 1 বছরে কত? 3 গুণ। এটা আমরা কি দেখলাম? এটা হচ্ছে আমাদের উচ্চতার বৃদ্ধি। তাহলে এটাকে কি বলা হচ্ছে? বর্ধন বা গ্রোথ। ইংরেজিতে বলা হচ্ছে গ্রোথ। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি বর্ধন কাকে বলে। বর্ধন হচ্ছে দৈহিক কাঠামোগত পরিবর্তন, যা দৃশ্যমান এবং পরিমাণ করা যায়। যেমন শিশু যখন বড় হতে থাকে তখন সে ওজনে ও উচ্চতায় বাড়তে থাকে। এর অর্থ হচ্ছে কি? পরিমাণগত দিক থেকে তার পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা একটু জানি তো পরিমাণগত দিকটা কি। যেমন বর্ধন পরিমাণ করা যায়। আমরা শিশুর ওজন কেজি বা পাউন্ডে এবং উচ্চতা সেন্টিমিটারে প্রকাশ করতে পারি। আর পরিবর্তনটা যেমন দুই, ধরো শিশুর এই বর্ধনজনিত পরিবর্তন কখনো দ্রুত গতিতে আবার কখনো ধীর গতিতে চলতে থাকে। বর্ধন মাতৃগর্ভে, অতি শৈশবে ও বয়সন্ধিকালে দ্রুত গতিতে হয়। আর হচ্ছে তোমার নবজাতক কাল, শৈশবকাল ও তরুণ বয়সে ধীর গতিতে হয়। এবং পরিণত বয়সে বর্ধনের কি দেখা যায়? পরিসমাপ্তি ঘটে। আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি, যেমন ধরো বর্ধনের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থা ও বংশগত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বংশগতি ও ভৌগোলিক অবস্থা ভেদে আমাদের দেশে যেমন এশিয়া মহাদেশটা আর কি, দেশের মানুষের শারীরিক কাঠামো আর আফ্রিকা মহাদেশের মানুষের শারীরিক কাঠামোর পার্থক্য দেখা যায়। তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? বর্ধন সম্পর্কে জানতে পারলাম। এরপরে আসা যাক, আমরা এখানটা কি দেখতে পাচ্ছি? একটা ছবি দেখতে পাচ্ছি। 1 মাস বয়সের, 4 মাস, তারপর হচ্ছে তোমার 5 মাস বয়সে, 7 মাস বয়সে একটু হামাগুড়ি দিচ্ছে না কি? এরপর 8 মাস বয়সে দেখলাম বসা, 9 মাস বয়সে একটু কিছু ধরছে, 10 মাসে দাঁড়াচ্ছে, 11 মাস এবং 12 মাস। এটা কি দেখলাম? দেখো একটু খেয়াল করো, অঙ্গ পতঙ্গের ক্ষমতা অর্জন। এখানটায় আমরা আবার কি দেখতে পাচ্ছি? বিভিন্ন বয়সের শিশু দেখতে পাচ্ছি। 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসর, 5 বৎসর। এটা কি হচ্ছে? গুণগত পরিবর্তন। তাহলে আমরা এখানে কি আসলাম? বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা কি সেটা আমরা একটু ভালোভাবে ব্যাখ্যা করি। তোমরা তো ছবির মাধ্যমে দেখলাম, আর একটু জানি। যেমন বিকাশ হচ্ছে শিশুর গুণগত পরিবর্তন, যা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। শিশুর দৈহিক বিকাশের ফলে হাত দিয়ে কোনো কিছু ধরা এবং পা দিয়ে হাঁটার ক্ষমতা অর্জন করে। যেমন ধরো যেমন বিকাশ মানব জীবনের বিভিন্ন দিক, যেমন শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক ও ভাষাগত দিক নিয়ে আবর্তিত হয়। এরপরে আসা যাক, যেমন বুদ্ধির বিকাশ ছাড়া অন্যান্য বিকাশ পরিমাণ করা যায় না। কিন্তু বুদ্ধির বিকাশ কিসের মাধ্যমে? আমরা বুদ্ধাঙ্ক বা আইকিউ টেস্টের মাধ্যমে পরিমাণ করা যায়। এরপরে আসা যাক, যেমন বিকাশের ক্ষেত্রে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে তোমার বিকাশের ক্ষেত্রে পরিপক্কতা ও শিক্ষণ একটা অপরিহার্য বিষয়। তাহলে আমরা বিকাশ কি সেটাও জানলাম। এরপরে আসো, একটু ছবি দেখতে পাচ্ছি না? এটা হচ্ছে কি আমাদের বিকাশের নীতি। আমরা এখানটা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন ধরনের শিশু, কিছু দেখতে পাচ্ছি কি হচ্ছে তোমার সৃজনশীল কাজ, কান্না। তো আমরা একটু দেখে নিই এটা। যেমন এটা কি দেখলাম? শারীরিক বিকাশ। এরপর আসা যাক বুদ্ধিবৃত্তির বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, এটা হচ্ছে ভাষাগত বিকাশ। তারপর দেখলাম নৈতিক বিকাশ। এখানে হাসি খুশি, তার মানে কিসের বিকাশ? সামাজিক বিকাশ। ওইটা কিসের ছবি? কান্নার ছবি। তাহলে আবেগীয় বিকাশ। তাহলে আমরা একটু বিকাশের নীতিটা কি সেটা একটু জানি আগে। বিকাশটা হচ্ছে মানব শিশুর বিকাশ সুনির্দিষ্ট কতগুলো নীতি বা বৈশিষ্ট্য অনুসরণ করে। যদিও বিভিন্ন বয়সের শিশুর মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, আবার একই বয়সের শিশুর মধ্যে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে, তবু শিশুর বিকাশ সাধারণত কতগুলো নীতি অনুসরণ করে। তাহলে আমরা সেটা জানলাম বিকাশের নীতিটা কি। এরপরে আসো আমরা বিকাশের নীতির পয়েন্টগুলো একটু দেখি। 1 নম্বর পয়েন্ট, বিকাশ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এখানে আমরা কি দেখলাম? একটা শিশু খেলা করছে,
তাই না, খেলছে। তাহলে কি দেখা যাচ্ছে, বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর মধ্যে যে আচরণগত পরিবর্তন সাধিত হয় তাকে বলে শিশুর বিকাশ, এবং এই বিকাশ পারিবারিক পরিবেশের মধ্যে প্রভাব বিস্তার করে, যেমন আশেপাশের পরিবেশ। অর্থাৎ ধরো বিকাশের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত, যেমন ধরো গর্ভধারণ মুহূর্ত থেকে পরিণত বয়সে পৌঁছানো পর্যন্ত শিশুর দৈহিক পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনের ফলে শিশু ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হয় এবং বিভিন্ন দক্ষতা অর্জন করে। এখন আমরা একটু দেখি পয়েন্টগুলো, একটু দেখি কি দক্ষতা অর্জন করে। এই পরিবর্তনকে 4টা ভাগ দেখা যাচ্ছে। যেমন ধরো 1 আকারের পরিবর্তন, 2 অনুপাতের পরিবর্তন, 3 পুরাতন অবয়ব বিলুপ্তি, 4 হচ্ছে নতুন অবয়ব অর্জন। আচ্ছা, আমি পয়েন্টগুলো একটু তোমাদের ব্যাখ্যা দিয়ে যাই। 1 নম্বর পয়েন্ট আছে আমাদের আকারের পরিবর্তন। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশু ওজন ও উচ্চতায় বাড়ে, ফলে শিশুর আকারের পরিবর্তন ঘটে। এরপরে আসো 2 নম্বর পয়েন্ট, অনুপাতের পরিবর্তন। শিশুর দৈহিক পরিবর্তন আনুপাতিক হারে হয়। জন্মের সময় মাথার আকৃতি বড় থাকে। আমরা যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তোমরা একটু খেয়াল করবা, জানতে পারবা যে শিশু দেখবে মাথার আকৃতিটা একটু বড়। তারপর তোমার গলা ছোট থাকে, ঘাড় খাটো থাকে। জন্মের সময় মাথার আকৃতি থাকে শিশুর সমস্ত শরীরের 4 ভাগের 1 অংশ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার আকৃতি থাকে তার সমগ্র শরীরের 7 ভাগের 1 অংশ। মাথার আকৃতির সাথে সামঞ্জস্য রেখে হাত, পা ও শরীরের অন্যান্য অংশ আনুপাতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তারপর আসা যাক তোমার 3 নম্বর পয়েন্টটা, পুরাতন অবয়ব বিলুপ্তি। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর শৈশবের অবয়ব বিলুপ্তি হয়। শিশুকালে চুল ও দাঁতের পরিবর্তন হয়। কি দেখা যায়, দুধ দাঁতগুলো পড়ে যায় না, তারপর তো নতুন করে দাঁত হয়। আবার আসো যে অঙ্গ সঞ্চালনের আচরণ, যেমন হামাগুড়ি দেওয়া, থাবা দিয়ে বস্তু ধরা ইত্যাদি কি হয়, বিলুপ্তি হয়ে যায়। হ্যাঁ, এরপরে আসা যাক পরের পয়েন্টটা। সবশেষ পয়েন্ট হচ্ছে কি নতুন অবয়ব অর্জন। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশু নতুন কিছু অবয়ব অর্জন করে। যেমন ধরো শিশু হাঁটতে পারে, স্থায়ী দাঁত উঠে, তারপরে অঙ্গ সঞ্চালনের নৈপুণ্যতা আসে। নতুন অবয়ব লাভের ফলে শিশু ধীরে ধীরে প্রাপ্তবয়সে পৌঁছায়। তাহলে আমরা কি জানলাম, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্যের কতগুলি সাধারণ নীতি আমরা দেখতে পেলাম, তাই না? এই পর্যায়ে 4 ভাগের ভাগগুলো দেখতে পেলাম। এরপরে আসা যাক 2 নম্বর পয়েন্টটা কি আছে, খেয়াল করো। পরবর্তী বিকাশের চেয়ে শৈশবের বিকাশ অনেক সংকটময়। আমরা এখানটা কি দেখলাম, একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? মা এবং শিশু, কি খুব হাসি খুশি মনে হচ্ছে। তার মানে কি, শিশুকে যখন গান, গল্প, ছড়া শোনানো হয় তখন শিশুর মানসিক ক্ষমতা বিকাশ ঘটে। তাহলে আমরা একটু এই পয়েন্টটা ভালোভাবে আরেকটু ভালোভাবে ব্যাখ্যা দিয়ে যাই। যেমন পরবর্তী বিকাশের চেয়ে শৈশবের বিকাশ অনেক সংকটময়, অর্থাৎ শৈশবের অভিজ্ঞতা মানুষের ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়। শৈশবে শিশুর পরবর্তী জীবনের মূল ভিত্তি। শৈশবের অনুকরণ শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় ও নৈতিকতার বিকাশ শিশুর পরবর্তী জীবনকে কি করে, সাফল্যমণ্ডিত করে তোলে। শৈশবে সুষ্ঠু পরিবেশ, সুখের অনুভূতি, উদ্দীপনা, স্নেহ, মমতা শিশুর সুষ্ঠু বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানলাম যে সকল শিশুর শৈশবের বিকাশ সুষ্ঠু হয় তারা কি হয়, বয়স অনুযায়ী সুস্বাস্থ্যের অধিকারী হয়। তারপর হচ্ছে তোমার পরিবেশ অনুযায়ী আকাঙ্ক্ষিত আচরণ করতে পারে, অর্থাৎ সুষ্ঠু সামাজিক ও মানসিক বিকাশ ঘটে, সু অভ্যাসগুলো গড়ে উঠে। আবার কি হয়, সহযোগিতা, সহানুভূতি এগুলো অর্জন করে থাকে। এরপরে আসা যাক 3 নম্বর পয়েন্টটা আমরা একটু দেখি। বিকাশ পরিপক্কতা শিক্ষণের ফলস্বরূপ। কি শিশুগুলো খুব হাসি খুশি দেখতে পাচ্ছি, তাই না আমরা এখানটায়? তাহলে আমরা আগে একটু জানি বিকাশ পরিপক্কতা ও শিক্ষণের ফলস্বরূপ। অর্থাৎ পরিপক্কতা হচ্ছে মানুষের অন্তর্নিহিত বৈশিষ্ট্যের উন্মোচন। অর্থাৎ শিশু যে সকল সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, পরিপক্কতার লাভের সাথে সাথে তার বিকাশ কি হয়, ঘটতে থাকে। যেমন শিক্ষণটা কি হচ্ছে, তোমার শিক্ষণ হচ্ছে আচরণের পরিবর্তন, এটা পরিপক্কতা। তারপরে বয়স বৃদ্ধির সাথে সাথে এলেও এর সুষ্ঠু বিকাশের জন্য শিক্ষণ কিন্তু দরকার। তোমার যেমন এরপরে আসো, লকি বলেছেন যে একটি শিশু যখন
জন্মগ্রহণ করে তখন তার মনটা একটা কিসের মতো থাকে, সাদা কাগজের মতো থাকে। সে অবস্থা থেকে সময়ের সাথে সাথে অনুশীলন ও চর্চার মাধ্যমে বিভিন্ন বিষয় শিশুর আয়ত্ত করে। তিনটি পদ্ধতির মাধ্যমে শিশু শিক্ষা গ্রহণ করে, যেমন এক, ক হচ্ছে তোমার অনুকরণ। শিক্ষণের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে অনুকরণ। শিশুরা অন্যকে অনুকরণ করে, যেমন মা শিশুটির সাথে যেরূপ আচরণ করে শিশু তার পুতুলের সাথে সেইরূপ আচরণ করে। তারপরে খ নাম্বার হচ্ছে তোমার শনাক্তকরণ। শিশুরা নিজেদের শনাক্ত করে, যেমন মেয়ে শিশুরা সাধারণত মা বা মেয়েদের শনাক্ত করে, আবার ছেলে শিশুরা কি করে, বাবা বা অন্য ছেলেদের শনাক্ত করে। শিশুরা যাতে শনাক্ত করে তার আচরণ ও মূল্যবোধকে নিজের মধ্যে ধারণ করে। তোমরা দেখবা বাবা পুলিশ অফিসার হলে দেখা গেল যে ছেলে শিশু থাকলে সেও সেরকম পুলিশ অফিসারের মতো সে যে সেভাবে যাচ্ছে। মা যদি তোমার রান্নাঘরে রান্না করছে দেখলে মেয়েকেও দেখা যায় কি পুতুল টুতুল নিয়ে সেভাবে বসে গেল। এরপরে আসা যাক গ নাম্বারটা, প্রশিক্ষণ। প্রশিক্ষণটা কি আমরা একটু জানি। প্রশিক্ষণের মাধ্যমে শিশুর আচরণের পরিবর্তন ঘটে, ফলে শিশুর শিক্ষণ যথার্থ হয়। যেমন সাঁতার কাটা, সাইকেল চালানো, পড়ালেখা করা, গান শেখা, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু শিশু আয়ত্ত করে নিতে পারে। তাহলে এরপরে আসা যাক 4 নাম্বার পয়েন্টটা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা শিশু বসতে পারা দেখলাম। এরপর কি করলো, ভারসাম্য রাখতে পারছে কিন্তু দেখো। এরপরে হাঁটতে পারা, তারপর দেখা যাচ্ছে কি দৌড়াচ্ছে, তাই না, দৌড়াতে পারা। বিকাশের ধারা অনুমান সাপেক্ষ। আমাদের 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে বিকাশের দ্বারা অনুমান সাপেক্ষ। আমি একটু ব্যাখ্যা করি। বিকাশের দ্বারা অনুমান করা যায় বয়স অনুসারে শিশুর দৈহিক বিকাশ, অর্থাৎ অঙ্গ সঞ্চালনের ধারা পূর্ব নির্ধারিত নমুনাকে কি করে, অনুসরণ করে। কারণ হচ্ছে তোমার গর্ভাবস্থা এবং ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর বিকাশ দ্বারা পর্যায়ক্রমে কি হয়, বিভিন্ন ধাপে অতিক্রম করে পরিণতি লাভ করে। যেমন প্রত্যেক শিশুই নির্ধারিত বয়সে কিন্তু হামাগুড়ি দেয়, বসে, দাঁড়ায়ও, হাঁটতে শেখে। অর্থাৎ শিশু জন্মপূর্ব জন্ম পরবর্তী শারীরিক বিকাশের গতি অনুসরণ করে হয়ে থাকে। তাহলে আমরা জানলাম এটা 4 নাম্বার পয়েন্ট। এরপরে আসা যাক 5 নাম্বারটা। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে বিকাশের নমুনা অনুমেয় বৈশিষ্ট্য বিদ্যমান। বিকাশের নমুনা অনুমেয় বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ বিকাশের নমুনা এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পূর্বেই অনুমান করা যায়। যেমন বিকাশের নমুনার সাদৃশ্য রয়েছে, সকল শিশুর বিকাশ ধারার মধ্যে সাদৃশ্য রয়েছে। সকল শিশু মায়ের গর্ভে বিকাশ লাভ করে, অর্থাৎ মায়ের গর্ভে জন্মগ্রহণ করে থাকে। আর জন্মের পর বিকাশের ক্ষেত্রে শিশু প্রথম উপুর হয়, পরে কি করে হামাগুড়ি দেয়, তারপর বসতে শেখে, এরপর কি করে ওরা দাঁড়াতেও হাঁটতে শেখে। অর্থাৎ সুস্থ শিশুর ক্ষেত্রে বিকাশের কোনো অবস্থাতে এর ব্যতিক্রম ঘটে না। তবে অপরিণত শিশু জন্মগ্রহণ করলে প্রথমে বিকাশের দ্বারা মনস্থ থাকে, কারণ অপরিণত শিশু কি থাকে, তোমার দুর্বল থাকে। পরে দুর্বলতা কাটিয়ে ওঠার পর স্বাভাবিক শিশুর মতো তার বিকাশ ধারা চলতে থাকে। আরও কিছু পয়েন্ট আছে, যেমন বিকাশের ধারা সব সময় সাধারণ থেকে বিশেষ দিকে যায়। তারপর আরেকটা পয়েন্ট আছে, যেমন সকল বিকাশ চলমান। তারপরে শরীরে ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন ভিন্ন হারে বর্ধিত হয়। আবার আরেকটা পয়েন্ট আছে, যেমন বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত। তাহলে আমরা 5 নাম্বার পয়েন্টের সম্পর্কে জানলাম। এরপরে আসা যাক 6 নাম্বার, বিকাশে ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান। এখানে আমরা কিছু শিশু দেখতে পেলাম না, কতগুলো শিশু দেখতে পেয়েছি এখানটা আমরা। এটা একটু আমরা আলোচনা করি। বিকাশের ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান। সকল শিশুর ক্ষেত্রে বিকাশের ধারা একই রকম, তবে শিশুদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণে পার্থক্য পরিলক্ষিত হয়। আবার একই বয়সী শিশুদের মধ্যে বিকাশে পার্থক্য থাকে। এই ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণ হচ্ছে কি বলতো, বংশগতি ও পরিবেশ। কারণ হচ্ছে কি বংশগতির জন্য দেখা যায় অনেক সময় গায়ের রং, যেমন আমরা অনেক সময় দেখি না, আমাদের মাঝখানেও দেখো, তোমাদের মাঝখানে সবাই কিন্তু ফর্সা না, কেউ কালো কেউ ফর্সা এরকম। অর্থাৎ বংশগতির জন্য গায়ের রং, কারো দৈহিক আকার, উচ্চতা, চেহারা, চুল ইত্যাদি ক্ষেত্রে একজনের সাথে অন্যজনের কি দেখা যায়, পার্থক্য দেখা যায়। এটা বংশগতির কারণ। আবার ধরো পরিবেশগত কারণ।
আবার পরিবেশও শিশুর বিকাশের প্রভাবিত করে, যেমন উন্নত পরিবেশে শিশুর বিকাশকে ত্বরান্বিত করে। আবার পরিবেশ যদি উন্নত না হয় তাহলে শিশুর বিকাশ কি হয়, বাধাগ্রস্ত হয়, তাই না? অর্থাৎ বংশগতি থেকে শিশু যে গুণ লাভ করে পরিবেশের প্রভাবে তা বিকশিত হয়। তাহলে আমরা 6 নাম্বারটা জানলাম। এরপর আসা যাক 7 নাম্বার পয়েন্ট, বিকাশের নমুনা কতগুলো ধাপ বা পর্যায় আছে। শিক্ষার্থীরা তোমরা এখানটা খেয়াল করো, আমরা ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ দেখা যাচ্ছে। আচ্ছা আমরা একটু খেয়াল করি তো, প্রথমে আছে কি দেখো, শুরুতে কি দেখা যাচ্ছে, ঊর্ধ্বমুখী। তারপর কি দেখা যাচ্ছে, মধ্য বয়সে মনস্থর। এরপর দেখো তোমরা বৃদ্ধ বয়সের নিম্নমুখী। এগুলো হচ্ছে কি দক্ষতা ও কার্যক্ষমতার পরিবর্তন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান। তাহলে আমরা একটু এটা জেনে নিই, বিকাশের নমুনা কতগুলি ধাপ বা পর্যায় আছে। অর্থাৎ মাতৃগর্ভ থেকে বার্ধক্য পর্যন্ত জীবন পরিক্রমায় মানুষকে বিকাশের অনেকগুলো স্তর বা ধাপ অতিক্রম করতে হয়। এই প্রত্যেকটি ধাপের নিজস্ব বৈশিষ্ট্য ও বিকাশমূলক কার্যক্রম রয়েছে। বিকাশ মনোবিজ্ঞানীরা মানুষের এই জীবন পরিক্রমাকে কতগুলো ভাগে ভাগ করেছে। আমি ভাগগুলো তোমাদেরকে এক এক করে বলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো পয়েন্টগুলা। 1 নাম্বার পয়েন্ট, প্রাক জন্ম পর্যায়। অর্থাৎ এটা হচ্ছে নিষিক্তকরণ থেকে জন্মগ্রহণ পর্যন্ত 280 দিন। আর 2 হচ্ছে শিশুকাল। শিশুকাল ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত। এটার আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তোমার নবজাতক কাল, এটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 সপ্তাহ বা 14 দিন। এরপরে প্রাক শৈশবকাল হচ্ছে তোমার 2 সপ্তাহ থেকে 2 বৎসর। তারপর 3 নাম্বার পয়েন্ট আসো শৈশবকাল, 2 বছর থেকে 13 বছর। এটারও আবার কয়টা ভাগ আছে, যেমন প্রারম্ভিক শৈশব, ওটা হচ্ছে তোমার 2 বছর থেকে 6 বছর। শৈশবকালের মধ্যবর্তী পর্যায়ে হচ্ছে তোমার 6 বছর থেকে 10 বছর। তারপরে আসো বিলম্বিত শৈশব বা যেটাকে কৈশোরকাল বলা হয়, সেটা হচ্ছে তোমার 10 থেকে 13 বছর। 4 নাম্বার পয়েন্ট আসো বয়সন্ধিকাল। বয়সন্ধিকাল 13 বছর থেকে 18 বছর। শিক্ষার্থীরা তোমরা কোন বয়সে আছো? আমার তো মনে হচ্ছে তোমরা এই বয়সে আছো, তাই না? বয়সন্ধিকাল। আচ্ছা এটার মাঝখানেও কিন্তু দুইটা ভাগ আছে, আমরা একটু ভাগগুলো জেনে নিই। যেমন বয়সন্ধিকালে প্রাথমিক পর্যায় 13 থেকে 15 বছর। আবার বয়সন্ধিকালে শেষ পর্যায়ে অথবা অর্থাৎ বা তরুণ বয়স যাকে বলে, সেটা হচ্ছে কত তোমার 15 থেকে 18 বছর। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কি প্রাপ্ত বয়স। প্রাপ্ত বয়স 18 বছর থেকে তোমার 60 বছর। এটার আবার একটা ভাগ কিন্তু আছে, প্রাপ্ত বয়সে প্রাথমিক পর্যায় বা যৌবনকাল যাকে বলে, সেটা আবার কত 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। তারপর আরেকটা ভাগ আছে কি প্রাপ্তবয়স শেষ পর্যায়ে বা মধ্য বয়স, এটা হচ্ছে তোমার 40 থেকে 60 বছর বয়স পর্যন্ত। একদম 6 নাম্বার পয়েন্ট যেটা বার্ধক্য, সেটা হচ্ছে কত 60 বছর থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে আমরা প্রত্যেকটি ধাপ পরস্পরের সাথে, দেখো একটু খেয়াল করো, প্রত্যেকটি ধাপ পরস্পরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এক ধাপের পরিপক্কতা পরবর্তী ধাপের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে শিশুর বিকাশের বিভিন্ন পর্যায় বা ধাপ অতিক্রম করে অগ্রসর হতে পারে। তাহলে আমরা 7 নাম্বার ধাপটা সম্পর্কে জানলাম। এরপরে আসা যাক আমাদের 8 নাম্বার পয়েন্টটা। এটা হচ্ছে কি বিকাশের প্রতিটি পর্যায়ে সামাজিক প্রত্যাশা থাকে। আমরা এখানটা কি দেখতে পাচ্ছি, হাসি খুশি 3টা শিশু কি বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছে। এগুলো কি দেখা যায়, অন্যকে সাহায্য করা, দয়া প্রদর্শন, সৌন্দর্যবোধ, এগুলো হচ্ছে আমাদের সব সামাজিক বিকাশ। তাহলে আমরা একটু 8 নম্বর পয়েন্টটা সম্পর্কে জানি। বিকাশের প্রতিটি পর্যায়ে সমাজ শিশুর কাছে কিছু প্রত্যাশা করে। প্রত্যেকেই আশা করে বিকাশের বিভিন্ন পর্যায়ে শিশু কিছু যোগ্যতা, দক্ষতা বা নৈপুণ্য আয়ত্ত করবে, যা সমাজ স্বীকৃত হবে। এই সামাজিক প্রত্যাশাই স্থির করে শিশুর শিক্ষণের নমুনা কেমন হবে। তোমার একজন মনোবিজ্ঞানী বলেছেন, বিভিন্ন বয়সী শিশু দক্ষতা ও যোগ্যতা অর্জনকে ওই বয়সের বিকাশমূলক কার্যক্রম হিসেবে কি করছেন, উল্লেখ করছেন। তাহলে আমরা 8 নাম্বার পয়েন্টটা সম্পর্কে জানলাম। এরপরে আসা যাক আমাদের 9 নাম্বার পয়েন্টটা, বিকাশের প্রতিটি পর্যায়ে বিপত্তি আশঙ্কা বিদ্যমান। এখানে আমরা খুব কিউট একটা শিশু বাচ্চার ছবি দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি, কান্না করছে, আবার কি দেখলাম, কি ঝগড়া করছে। তাহলে আমরা একটু 9 নাম্বার পয়েন্টটা জানি। 9 নাম্বার পয়েন্টটা কি, বিকাশের প্রতিটি পর্যায়ে বিপত্তির আশঙ্কা বিদ্যমান।
একটু খেয়াল করো, বিকাশের ধারা যখন স্বাভাবিকভাবে অগ্রসর হতে থাকে তখন কিছু বিপত্তি দেখা দিতে পারে। বিপত্তি স্বাভাবিক বিকাশের বাধা সৃষ্টি করে। ফলে কি দেখা যায়, ফলে অনেক সময় কি হয়, সমস্যা সৃষ্টি হয় যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশকে কি করে, ক্ষতিগ্রস্ত করে। আবার কি দেখা যায়, তোমার কিছু বিপত্তি পরিবেশগত কারণেও সৃষ্টি হতে পারে, আবার কিছু অকৃত্রিমভাবেও ঘটতে পারে। যেমন যদি শিশু অযত্ন, অবহেলা, অস্বাস্থ্যকর পরিবেশ ও অজ্ঞতার মধ্যে লালিত পালিত হয় তাহলে নানান বিপত্তি কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও আবার তোমার হঠাৎ আঘাত পাওয়া, তারপর হচ্ছে তোমার দুর্ঘটনা ও শিশুর বিপত্তির কারণ হতে পারে। বিকাশের যে কোনো পর্যায়ে এই বিপত্তি শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় ও নৈতিক বিকাশকে কি করে, বাধাগ্রস্ত করে, যা শিশুর জীবনকে কি করে, বিপন্ন করে। তাই এই বিপত্তি সম্পর্কে আগে থেকে শিশুর পিতামাতাকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। সতর্কতা শিশুদের অনেক দুর্ঘটনা থেকে কি করে, রক্ষা করে। এরপরে আসা যাক 10 নাম্বার পয়েন্টটা দেখি আমরা। বিকাশের বিভিন্ন পর্যায়ে সুখের অনুভূতি বিভিন্ন হয়। আচ্ছা, আমরা একটু দেখি ছবির মাধ্যমে, কি দুটো শিশু হাসি খুশি দেখা যাচ্ছে, তাই তো? এখানেও কিছু শিশু দেখতে পেলাম, ওরা কি, ওরাও হাসি খুশি, মনে হচ্ছে কি নতুন বই পেয়েছে, নতুন বই পাওয়ার ফলে কি হচ্ছে, হাসি খুশি মনে হচ্ছে না? আমরা একটু সবশেষ পয়েন্টটা আলোচনা করি। সেটা হচ্ছে কি, সুখ শিশুর সাফল্যের ভিত তৈরি করে। শৈশবকাল হচ্ছে জীবনের সবচেয়ে সুখময় সময়। শৈশবকালে তোমার যেসব শিশু সুখের অনুভূতি থাকে তারা প্রাপ্তবয়সে কিন্তু ভালো অভিযোজন করতে পারে। তবে সুখকে সংজ্ঞায়িত করা বেশ কঠিন। সুখ বিষয়টি এক একজনের কাছে এক এক রকম। সুখ কি একটি আপেক্ষিক বিষয়, তাই না? আবার দেখা যাচ্ছে তোমার যেসব শিশু শৈশবকালে কঠোরতার মধ্যে বড় হয় সেসব শিশু কিন্তু হতাশায় ভোগে। বিলম্ব শৈশবে সুখ নির্ভর করে তার কিসের উপর, পরিবেশের উপর। এই বয়সে তোমার যেসব শিশু দিনের অধিকাংশ সময় তোমার স্কুলে খেলা মাঠে কাটায়, বাড়ির পরিবেশ অনুকূল হলে তারা কি হয়, সুখী হয় কিন্তু। আবার বয়সন্ধিকালে কি দেখা যায়, শিশুরা কিন্তু দিবাস্বপ্ন দেখে বেশি। এই সময় তাদের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। আবার পরিবারের অনুকূল পরিবেশ, তারপর তোমার স্বাধীনতার সাথে শৃঙ্খলা, তারপর স্নেহ মমতা শিশুকে কি করে, সুখী করে। অন্যদিকে আবার কি দেখা যায়, তোমার পরিবারে যদি বিশৃঙ্খলা পরিবেশ থাকে তখন থাকলে আবার শিশু যদি অবহেলিত হয়, তারপর তোমার ঘৃণা বা প্রত্যাখ্যান শিশুর মধ্যে কিসের সৃষ্টি হয় বলো তো, ক্ষোভ, ভীতি ও হতাশা সৃষ্টি করে। ফলে তখন কি দেখা যায়, শিশু অসুখী হয়। অর্থাৎ শিশুর জীবনে সুখের গুরুত্ব কিন্তু অপরিসীম। সুখী শিশু কি হয়, স্বাস্থ্যবান ও শক্তিশালী হয়, চেহারা দেখবে আকর্ষণ থাকে, কর্মে উদ্দীপনা পায়, পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে। ফলে সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়। সুখ শিশুর মধ্যে সু অভ্যাস গঠন করে। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, বর্ধনের 10টা নীতি জানলাম। চলো আমরা একটু একক কাজ করি কিছু। তোমরা একটু খাতা কলম নাও, নিয়ে প্রশ্নগুলো একটু লিখে ফেলো। এক হচ্ছে, বিকাশের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত বিষয়গুলো কি কি? 2, শিশু জীবনে সুখের গুরুত্ব কতটুকু, ব্যাখ্যা করো। এরপরে আসো আমি একটু মূল্যায়ন করি, যদিও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে সরাসরি তোমাদের সাথে এখন আমার দেখা হচ্ছে না, তারপরে প্রশ্নগুলো তোমরা লিখে নাও এবং নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করে নাও। 1 নাম্বার প্রশ্ন, শিশুর কোন দুইটি দিক পরস্পরের সম্পর্কযুক্ত? 2, বর্ধন ও বিকাশ কাকে বলে? 3, শিশুর সুষ্ঠু মানসিক বিকাশের জন্য কিসের প্রয়োজন? 4, শিশুকে সঠিকভাবে পরিচালনার অন্যতম কৌশল কি? এরপরে আসা যাক কি, বাড়ির কাজ, তাই না? আচ্ছা, আমি একটু বাড়ির কাজ নিয়ে নিই। শিক্ষার্থীরা, আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নটা লিখে নাও, লিখে উত্তরগুলো লিখে রাখবে। ইনশাল্লাহ পরবর্তীতে যখন পরিস্থিতি ভালো হবে, আমরা আবার শ্রেণীকক্ষে মিলিত হব, তখন বাড়ির কাজটা দেখিয়ে নেবে। তাহলে প্রশ্নটা একটু তোমরা লিখে নাও। তুমি কি মনে করো পরিপক্কতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কযুক্ত? উক্তিটি বুঝিয়ে লিখো। শিক্ষার্থীরা, আজকে অধ্যায় আমি তোমাদেরকে পড়িয়েছি শিশুর ক্রমিক বিকাশ, তাই না? এখান থেকে আমরা কি কি পড়লাম, বর্ধন কি,
তারপর হচ্ছে গ্রোথ এবং ডেভেলপমেন্টের তুলনামূলক আলোচনা, বর্ধনের নীতিগুলো, এগুলো আমরা পড়লাম। এই অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। আরেকটা জিনিস শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নগুলো নিজেরা একটু প্রশ্ন বানিয়ে নিবা, বানিয়ে নিজেরা প্রশ্ন বানিয়ে পাশাপাশি উত্তর লিখবা। তাহলে কি হবে, তোমাদের এই অধ্যায়টা পড়াও হয়ে যাবে এবং পুরোটো বই তোমাদের মাঝখানে, তোমাদের অধ্যায়টা তোমাদের আয়ত্তে চলে আসবে। তাতে কি হবে, পরীক্ষার সময় যখন দেখা যায় আমরা জ্ঞান, অনুধাবক, প্রয়োগ, উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো থাকে, উদ্দীপকটা যখন আমরা ভালো করে পড়ি তাহলে বোঝা যাবে যে কোন প্রশ্নটা কোন জায়গা থেকে করা হচ্ছে। সে কারণে তোমরা অধ্যায়টা ভালো করে পড়বা, প্রতিটা লাইন ধরে ধরে পড়ে নিবে, তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ ভালো করতে পারবে। যেহেতু এখন তোমরা একাদশ শ্রেণীর ছাত্রীরা সবাই দ্বাদশ শ্রেণীতে উঠে গেছে, তার পাশাপাশি আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা যারা বিদায় হয়ে গেছিল, পরীক্ষা এসএসসি পরীক্ষার কথা ছিল, এই করোনা ভাইরাসের জন্য পরীক্ষাটা পিছিয়ে গেছে। আমি তোমাদেরকে বলবো, তোমাদের উদ্দেশ্য বলছি, ছাত্রীরা তোমরা পড়াগুলো বারবার রিভিশন করবা। বারবার যদি রিভিশন করো তাহলে তোমাদের আয়ত্তে থাকবে। আর এখন তো তোমাদের জন্য আরো সুবিধা হয়েছে, আমাদের কলেজে ইউটিউবে অনলাইন ক্লাসগুলো আছে। তোমরা আমাদের সাথে দেখা না হলেও কি হচ্ছে, ইচ্ছে করলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের পড়াগুলো আবার নিজেরা পড়ে নিতে পারছো, দেখে নিতে পারছো। এতে কি হচ্ছে, যে পড়াটা তোমার কাছে কোথাও তুমি আটকায় যাচ্ছ বা বুঝতে পারছো না, আমাদের লেকচারটা যখন শুনো তখন দেখা যাবে তোমরা পড়াগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারবে, বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর কি, করোনাকে ভয় নয়, সচেতনতাই হবে আমাদের জয়। আল্লাহ হাফেজ।